এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে। এই দুটো স্টক নিয়ে যে কমেন্ট সেকশনে একজন এদের আর কি কভার করার জন্য বলেছিলেন। তো এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল আর বিশেষ করে এদের বিজনেসটা, তো যেটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যেটা জানা সবচেয়ে বেশি জরুরি। তো এগুলো নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে, এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে লং টার্মের জন্য এই কোম্পানিগুলোকে পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো দুটোই মিড ক্যাপ ধরনের কোম্পানি। তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা মার্কেটে একটা ভীষণ পপুলার স্টক, আমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড, বা আমরা রাজা ব্যাটারি যে রয়েছে আর কি। তো এই কোম্পানি কিন্তু ভারতে ব্যাটারি ক্ষেত্রে যে লেড অ্যাসিড ব্যাটারি হয় আর কি, সেটা তৈরির ক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি। এদের যে এই ব্যাটারি চাহিদা ইন্ডাস্ট্রিয়াল এবং অটোমেটিভ সেক্টরে কিন্তু প্রচুর রয়েছে। তো এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আমাদের দেশে তো বিজনেস রয়েছে। আপনি যদি দেখেন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে প্রত্যেক দুটো টাওয়ারের মধ্যে অন্তত একটি টাওয়ারে এদের ব্যাটারি রয়েছে। সিঙ্গাপুরে প্রত্যেক 3টা গাড়ির মধ্যে অন্তত একটি গাড়িতে এদের ব্যাটারি রয়েছে, এদের এনার্জি রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস কতটা ছড়ানো রয়েছে। আমাদের ইন্ডিয়ায় তো রয়েছে। তো তাছাড়া আর কি 50টির উপর দেশের সঙ্গে কিন্তু 50টির উপর দেশে এদের যে ব্যাটারি কিন্তু এক্সপোর্ট হয়। তো এই কোম্পানির যে আপনি ক্লায়েন্টগুলো দেখবেন, ইন্ডিয়ান রেলওয়ের তে তারা পাওয়ার সাপ্লাই করে, যে ব্যাটারি সাপ্লাই করে, তারপরে ওয়েল অ্যান্ড গ্যাসের যে কোম্পানিগুলোতে রয়েছে সেগুলো, তারপরে টেলিকম সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে তারা তাদের যে সার্ভিস প্রোভাইড করে। তো এদের যে বিজনেস সেগমেন্ট রয়েছে, সেগমেন্ট ওয়াইজ যদি এদের রেভিনিউ দেখেন, অটোমেটিভ সেক্টর থেকে সবচেয়ে বেশি রেভিনিউ, মানে প্রায় 68%-এর মতো। আর 4 ওয়াট যে ব্যাটারিগুলো হয় সেটা এক্সপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট কোম্পানি। তো এই কোম্পানির যদি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি ডিভিশনে দেখেন, সেখান থেকে 30%-এর মতো রেভিনিউ আসে, আর অটোমেটিভ থেকে 68%-এর মতো আসে, তারপরে নিউ এনার্জি এবং মোবিলিটি থেকে 2%-এর মতো আসে। আর এরা বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েও কিন্তু ভীষণ রকম কাজ করছে এবং সেখানে কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট করছে, কারণ ভবিষ্যতে যে ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে যেটা খুব প্রয়োজনীয়, তো সেক্ষেত্রে ইলেকট্রিক ভেহিক্যালের জন্যও কিন্তু তারা যথাযথ কিন্তু ব্যবস্থা নিচ্ছে এবং খুব ভালো রকমভাবে কিন্তু এগোচ্ছে। এরা ডোমেস্টিক মার্কেট থেকে 88%-এর মতো রেভিনিউ আনে, আর 12%-এর কাছাকাছি আনে বিদেশ থেকে। তো বুঝতেই পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড বড় রয়েছে। এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, সব বড় ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে। দেখুন, অশোক লেল্যান্ড, ফোর্ড ইন্ডিয়া, হোন্ডা, হুন্ডাই, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, মারুতি সুজুকি, টাটা মোটর, এগুলো তো রয়েছে। ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে যে বড় যে টেলিকম কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে। প্রায় 49টি দেশে এদের যে ব্যাটারি এক্সপোর্ট হয়। তো এদের যদি আপনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা দেখেন কতটা স্ট্রং, দেখুন 23টি ব্রাঞ্চ রয়েছে, 39টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে, 500 ওপরে যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে আমারনের, আর 1 লাখের ওপর যে সেলস পয়েন্ট রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কতটা শক্তিশালী। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যে ইভি সেক্টরের ক্ষেত্রে যে লিথিয়াম আয়ন ব্যাটারির যে প্রয়োজন রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু এগিয়ে থাকবে অবশ্যই, কারণ এই ব্যাপার নিয়ে কিন্তু তারা অনেক কিছু চিন্তাভাবনা করে রেখেছে। আপনি যদি দেখেন, প্রায় 9,500 কোটির মতো কিন্তু তারা ক্যাপেক্স করেছে। তেলেঙ্গানা সরকারের সঙ্গে তাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তারা নতুন ল্যাব যে দরকার হয় আর কি, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর উপর কিন্তু প্রচণ্ডভাবে জোর দিয়েছে। তো এই ব্যাপারেও কিন্তু ভবিষ্যতে তারা এগিয়ে থাকবে। তো যাই হোক, এই হচ্ছে তাদের বিজনেসের যে অবস্থা রয়েছে, তাদের যে টোটাল বিজনেসের যে ওভারভিউ। তো এবার চলে যাই তার যে ডেটাগুলোর ওপর। তার আগে দেখে নিই এই কেমন রিটার্ন দিচ্ছে। দেখুন, গত 1 বছরের হিসাবে দেখলে 85%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে, গত 5 বছরে 68%-এর মতো রিটার্ন, এবং বড় সড়ো কিন্তু একটা কারেকশনে ছিল। আর এদের একটা খুব খারাপ ঘটনা ঘটেছিল যে এদের 2023-এর দিকে আর কি, শুরুর দিকে এদের যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু আগুনে পুরো ভস্মীভূত হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রেও একটা বাজে ইম্প্যাক্ট পড়েছিল এদের শেয়ার দরে। তো ইদানিং কিন্তু যে পুরনো হাই রয়েছে আর কি, সেগুলো কিন্তু তারা ভেঙে নতুন হাই তৈরি করেছে। আপনি যদি চার্টটা দেখলেই বুঝতে পারছেন, লং টার্মের যে চার্টটা দেখলেই বুঝতে পারছেন। তো এই কোম্পানির যদি আপনি যে ডেটাগুলো আর কি, সেগুলোর উপর চলে যান, এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর যে মার্কেট ক্যাপিটাল 20,000 কোটির উপরে রয়েছে, প্রাইস আর্নিং রেশিও এখনও খুব সুন্দর রয়েছে 24.9, রিটার্ন অন ইকুইটি 14.8%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 331 রয়েছে, বর্তমানে 1100 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.55% হিসাবে। এখন যদি দেখি এদের বিজনেসের গ্রোথটা,
দেখুন 2019-এ এদের যে সেলস হতো 6,700 কোটি, তারপরে 6,800 হলো, 7,000 হলো, 8,500 হলো, 10,000, এবার প্রায় 11,000-এর কাছাকাছি, যেটা ফোর্থ কোয়ার্টার রয়েছে আরও কিন্তু যুক্ত হবে। তো কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে তাদের যে সেলস। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন 2019-এ ছিল 483 কোটি, এখন সেটা 784 কোটি, মানে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি সুন্দর করে গ্রো করছে। আপনি এদের ব্যালেন্স শিট দেখুন, 5,630 কোটি শক্তপোক্ত রিজার্ভ, এবং সেটাও খুব দারুণভাবে গ্রো করছে। 2019-এ ছিল 3,300 কোটি, এখন সেটা 5,600 কোটি। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে 108 কোটি, তার মধ্যে লং টার্মে মাত্র 10 কোটি, যেখানে তাদের হাতেই ক্যাশ রয়েছে প্রায় 5,600 কোটির মতো। তো প্রচণ্ড স্ট্রং এদের ব্যালেন্স শিট। এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 32%-এর মতো প্রোমোটার, সে কম মনে হতে পারে, কিন্তু প্রোমোটাররাও ইদানিং হোল্ডিং বাড়িয়েছে। দেখুন 28% ছিল 2022-এ, সেটা এখন 32%। আপনি যদি এফআই দেখেন 24%-এর কাছাকাছি রয়েছে, ডিআই দেখেন 15%-এর কাছাকাছি রয়েছে। এফআইরা যে সামান্য প্রফিট বুকিং করেছে সেটা কিন্তু ডিআইআই এবং প্রোমোটাররা কিন্তু নিজেই কিনে নিয়েছে। তো এগুলোই কিন্তু ভীষণ পজিটিভ ব্যাপার থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি পাবলিক দেখেন 27%-এর মতো রয়েছে। তো ওভারঅল যে ডেটাগুলো দেখলেন সমস্তই ভীষণ পজিটিভ রয়েছে। তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা বিবেচনার মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা স্টক রয়েছে সেটা গ্লোবাল হেলথ লিমিটেড কিংবা মেদান্তা। তো এটা হেলথ সেক্টরে কাজ করে, তো এরাও কিন্তু এদের ব্যবসা দিন বাড়াচ্ছে। কিছুদিন আগেও এদের 6টি হাসপাতাল ছিল, যেটা এখন প্রায় 8টিতে পৌঁছে গিয়েছে। তো এদের যদি লোকেশনগুলো দেখেন, নর্থ ইস্ট যে ইন্ডিয়ার থেকেই এদের বিজনেস শুরু হয়েছিল, গুরুগাঁও, ইন্দোর, রাঁচি, লখনৌ, পাটনা, ইদানিং দিল্লি, আরও নতুন 2টো জায়গায় তাদের হসপিটাল তৈরি হয়েছে। তাদের 1500-র উপর ডাক্তার রয়েছে, 30টি মেডিকেল স্পেশালিটিস রয়েছে, তারপরে 2500-এর উপর বেড রয়েছে আপাতত। এটার সংখ্যা কিন্তু আরও বেড়ে গিয়েছে বর্তমানে। তো এই কোম্পানির যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন, মোটামুটি 83% তাদের রেভিনিউ আসে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট থেকে, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট থেকে 17%-এর মতো রেভিনিউ আসে। তারপরে হার্ট ইনস্টিটিউট থেকে আর কি। এদের যদি আপনি সার্ভিসগুলো দেখেন, বিশ্বমানের পরিষেবা কিন্তু এরা দেয়, মানে দেশে বিদেশের প্রচুর কিন্তু তাদের পেশেন্ট তাদের কাছে আসে। কার্ডিয়াক কেয়ার রয়েছে, ক্যান্সার কেয়ার রয়েছে, নিউরো সায়েন্স রয়েছে, তারপরে গ্যাস্ট্রোলজি রয়েছে, অর্থোপেডিক্স রয়েছে, রেনাল কেয়ার, তারপরে লিভার ট্রান্সপ্লান্টের মতো বড় কাজ, কিংবা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তারপরে লাং ট্রান্সপ্লান্ট, চেস্ট সার্জারি, এর সব বড় বড় সার্ভিসও কিন্তু তারা দেয়, মানে বিশ্বমানের পরিষেবা কিন্তু তাদের কাছে রয়েছে। তো এদের আপনি যদি আরেকটু ডিটেলসে যান, দেখুন হার্ট ইনস্টিটিউট থেকে 23%-এর মতো রেভিনিউ আনে, তারপরে নিউরো সায়েন্স থেকে 11%-এর মতো আনে, ক্যান্সার ইনস্টিটিউট থেকে 12%-এর মতো আসে, তারপরে আপনার ইনস্টিটিউট ডাইজেস্টিভ এবং যে হেপাটোবিলিয়ারি সায়েন্স, সেখান থেকে 12%-এর মতো আসে। তো এরকম তাদের কিন্তু রেভিনিউ আসে আর কি, রেভিনিউ ব্রেকআপ রয়েছে। দেখুন তাদের 6,000-এর উপর মেডিকেল প্রফেশনাল রয়েছে, 1500-র মতো ডাক্তার রয়েছে, তারপরে 4,000-এর মতো নার্স রয়েছে। মানে এদের কর্মযোগ্য কিন্তু অনেকটাই বড় রয়েছে, এবং দিন দিন কিন্তু সেটা আরও বড় হচ্ছে। আর প্রাইভেট হসপিটালের মধ্যে গুরুগাঁওয়ের যে হসপিটাল, সেটা কিন্তু বেস্ট প্রাইভেট হসপিটাল ইন ইন্ডিয়া ফর 4বারের মতো। 2020, 21, 22, 23 মানে পরপর কিন্তু তারা এই খেতাবটা তারা ধরে রেখেছে। আর গ্লোবালি মানে সেরা হসপিটালের মধ্যে, সেরা 200 হসপিটালের মধ্যে কিন্তু এই হসপিটাল রয়েছে। তো বুঝতেই পারছেন এদের বিজনেসের ব্যাপারে এদের সিরিয়াসনেস। তো এই কোম্পানির বিজনেস নেটওয়ার্ক দিন দিন কিন্তু বড় হচ্ছে। তো এখন দেখুন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে। দেখুন গত 1 বছরের যদি আপনি রিটার্ন দেখেন, 181%-এর মতো কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে। গত 6 মাসেই 87%-এর মতো রিটার্ন দিয়েছে। 5 বছরে, মানে 5 বছরে তো হয়নি, 2022 থেকে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত 246%-এর কিন্তু বড় সড়ো রিটার্ন দিয়েছে। 1435 টাকায় বর্তমানে চলছে। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 38,860 কোটি এর মার্কেট ক্যাপিটাল, পিইটা একটু হাইয়ের দিকে রয়েছে 86, রিটার্ন অন ইকুইটি 16.2%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 98.9 রয়েছে, 1447 টাকায় বর্তমানে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন যদি দেখেন এদের যে বিজনেসের গ্রোথটা দেখুন, লং টার্মে হিসাবে ইয়ারলি যদি দেখে নেন, 2019-এ এদের সেলস হতো 1456 কোটি, পরের বছর 1500 হলো, তারপরে কোভিড টাইমে 1448, তারপরে 2100, তারপরে 2600, এখন 3100, যেটা আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, এবং কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস বাড়াচ্ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ 51 কোটি ছিল, সেটা এখন 452 কোটি, মানে কত গুণ বাড়িয়েছে তাদের প্রফিটেবিলিটি এই কয়েক বছরেই। তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তাদের কিন্তু বিজনেস দিন দিন খুব দ্রুত কিন্তু বাড়ছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 2600 কোটির এদের
এদের রিজার্ভ রয়েছে, রিনোট রয়েছে 795 কোটি, তার মধ্যে লং টার্মে 324 কোটি, তো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে 2600 কোটির মতো। তো যথেষ্ট স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান, 33% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 12%, ইদানিং এফআইটা হোল্ডিং বাড়িয়েছে, দেখুন 9% ছিল, 9.5%, সেটা এখন 12% হয়ে গিয়েছে। আর যেটুকু আর কি হোল্ডিং কিছুটা ট্রিম করেছে ডিআই, 12% থেকে 10% হয়েছে, পুরোটাই কিন্তু এফআইরে নিয়ে নিয়েছে। পাবলিক রয়েছে 44%-এর মতো। তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, এফআই ডিআইদের উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এই কোম্পানির যে ডেটাগুলো সেগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। তো যে দুটো কোম্পানি নিয়ে কথা বলা হলো, দুটোরই কিন্তু এদের বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে। বিশেষ করে যে আমরা রাজা প্রথম যে স্টকটা রয়েছে এনার্জি এবং মোবিলিটি লিমিটেড, সেটা তো অবশ্যই মানে লিডিং টাইপের কোম্পানি যে সেক্টরে যে বিজনেসটা করে। তো যাই হোক, এই দুটো কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।